আজিজ ভাই, আমি একটা একদম সদ্যপ্রাপ্ত খবর দিয়ে শুরু করি আলোচনাটা। কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের ডক্টর ইউনূস সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, উনি যাওয়ার আগ মুহূর্তে একটা আইন করে গিয়েছিলেন যে আহ, উনি আরো 1 বছর এসএসএফ সুবিধা পাবেন, মানে ভিআইপি মর্যাদা ভোগ করবেন। তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেকে বলেছে উনি নিজের জন্য কেন এমন একটা আইন করলেন। তো এটাই সরকার আবার কমিয়ে দিল। এই ওনার বাড়িয়ে নেওয়াটাই বা আপনি কিভাবে দেখেন, এবং এই কমিয়ে দেওয়াটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। এটার আরো অন্তর্নিহিত ঘটনা আছে। উনি যে ভিভিআইপি মর্যাদা নিয়েছেন, আগে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা ছিল 3 মাসের। উনি নিজে এটা ভিভিআইপি নিজে করেছেন 1 বছরের জন্য, কিন্তু এটা ওয়েবসাইটে পাওয়া যায় না। আপনার যে বিজি প্রেস, তার ওয়েবসাইটেও নাই, দুনিয়ার কোথাও নাই, কিন্তু আমার কাছে ধরা আছে। আগেরটাও আছে, পরেরটাও আছে। হ্যাঁ। তো এই যে চুরি করে এইটা কাজটা করছে, এটার তো বিচার হওয়া উচিত। এছাড়া দুদকে তার বিরুদ্ধে মামলা আছে, অন্য অপরাধে দুর্নীতির মামলাও আছে, এবং মামলা করেছে ব্যারিস্টার সারোয়ার সাহেব, ওই মেজর রিটার্ড সারোয়ার সাহেব। উনি জি, কেস জি। করেছেন। তো অভিযোগ আছে, তদন্ত হয় না কেন? ওনারে 1 বছর 1 বছরের ভিভিআইপির চাইতে তো তার দরকার হচ্ছে দুদকে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, তার উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে, সেটা গুরুত্বপূর্ণ নাকি 1 বছরের কেটে ওটাকে 6 মাস করা গুরুত্বপূর্ণ? আমি তো মনে করি ওই বিচারটা হওয়া উচিত, কারণ দেশটাকে তো সে ফোকলা বানায় ফেলছে। তার বিচার হতে হবে না? প্রত্যেকের জি। বিরুদ্ধে লিখিত ভাবে দুদকে মামলা হয়েছে, সেই মামলার তো তদন্তটা শুরু হয় নাই। তদন্ত শুরু হবে, দোষী হলে তাদের বিচার হবে, দোষী না হলে খালাস পাবে। সমস্যা নেই, তারা তো ডিনাই করে তারা দুর্নীতি করে নাই। সুতরাং দুর্নীতি তদন্ত হতে অপরাধ কি? সুতরাং আমি এটা বলবো যে আমার মনে হয় সরকার মাঝামাঝি একটা অবস্থান নিচ্ছে, যে সাপও পড়ে লাঠিও বাঁচে। মানে বেচারা ইউনিস 1 বছরে আপনার ভিভিআইপি মর্যাদা নিয়ে 1 বছরে সিস্টেম দিছে, এটাকে 6 মাস করে দিছে। তো এটাও তো একটা ব্যাড এক্সাম্পল হয়ে গেল। 3 মাস ছিল আগে, 3 মাসই করা উচিত ছিল, তার বাকিটা কেড়ে নেওয়া উচিত ছিল। অন্যায় তো। তারপরে আমি বললাম তো, প্রজ্ঞাপন নাই। প্রজ্ঞাপন আপনি কোথাও খুঁজে পাবেন না। প্রজ্ঞাপন তো একবার বিধি প্রেস কোথায় ওটা ছাপায় প্রথম দিয়ে ফেলছে, ইংলিশ বুঝছে যে এটা সমস্যা হচ্ছে, তবে গায়েব করে দিছে। তো এটা বিচার হওয়া উচিত। শুধু এটা না, বিচার হওয়া উচিত, কারণ এর অন্তর্নিহিত কারণটা হচ্ছে সে চুরি করে এই প্রজ্ঞাপন নিয়েছে। তারপর দুদকের যে তাদের অভিযোগ আছে, সে অভিযোগেরও বিচার হওয়া উচিত। আচ্ছা, এই যে আপনি বললেন যে সাপও মরে লাঠিও না ভাঙে, আর লাঠি দিয়ে যদি আপনি সাপ মারতে যান, তা লাঠি না ভাঙলেও লাঠি তো একটু ক্ষতিগ্রস্ত হবে, দাগ টাগ তো ভরবে। কিন্তু সেটাও তো আমরা দেখি না। দেখেন, এই সর্বশেষ একটা ঘটনা বলি আপনাকে। এই যে এত আলোচনা হচ্ছে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হওয়া না হওয়া, শপথ নেওয়া না নেওয়া, বিরাট আন্দোলন। 16 দিনের আলটিমেটাম, যে 16 দিনের মধ্যে সরকারকে ফেলে দেবে, এই ধরনের আলটিমেটাম জামাত থেকে দেওয়া হচ্ছে। কিন্তু এগুলোর চেয়ে এই মুহূর্তে বড় সমস্যা কি, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের একটা গোলামী চুক্তি হয়েছে, এই চুক্তিটা যে কেউ করুক, করলে মাথা খারাপ হয়ে যাবে। এরকম একটা আপনি গোলামী চুক্তি করার পর সরকার অথবা বিরোধী দল কেউ কিছুই বলছে না কেন? আপনার চিন্তা করা দরকার যে এই যে চুক্তিটা করলো জাস্ট ইলেকশনের 3 দিন আগে, জি। 3 দিন আগে এই চুক্তিটা করেছে। বলেন তো, এই চুক্তিটা করার কি প্রয়োজন ছিল? এবং চুক্তিটার এত শর্ত, সেই শর্তে রীতিমতো ভাবে ওই চুক্তিটা বহাল থাকবে। ওই চুক্তিটা আপনার ইউনূস এবং এখনকার ফরেন মিনিস্টার তারাই মিলে বলেছে, আবার বলে যে চুক্তিতে শর্ত নাই। বলেন তো, আধুনিক যুগে গোপন রাখা সম্ভব? এই চুক্তিতে আমার কাছেও আছে, সবার কাছে আছে। চুক্তিতে আপনি চিন্তা করেন, আমরা তো গোলাম, মানে কি আমেরিকার বাইরে আমাদের এক পা ফেলানোর উপায় নেই, এমন অবস্থায় গোলামি চুক্তি করেছে। তো এই চুক্তিতে তো প্রকাশও করে না, সরকারের পক্ষ থেকে প্রকাশও করে না। এই জন্যই আমি বলতে চাই যে ইউনুস হচ্ছে আমেরিকান সিটিজেনই না, শুধু আমেরিকার আরো কি কি পুরস্কার পাইছে, আমেরিকান নাগরিক পায় না, সে পেয়েছে। এই
ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরি আমেরিকান পারপাস সার্ভ করার জন্য তার অন্তর্বর্তীকালীন সরকারে সব বিদেশি নাগরিক ঢুকায় এই কাজ করেছে, পুরোটাই আমেরিকার স্বার্থে করেছে। সুতরাং এখানে এই সরকারও ভাবতেছে হয়তো যে এই চুক্তি নিয়ে টানাটানি করলে আমাদের আবার গদি টানাটানি হয় কিনা। কারণ ইউনূসের সাথে তো এখনো ইউনূস তো ডিপ স্টেটের খেলা খেলতেছে বলে মনে হচ্ছে। কারণ আমি কিন্তু আগেও লিখেছি যুগান্তরে যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, আমরা এখন রিয়েলি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ আছে। কারণ সরকার এটা ওটা করে কিন্তু আসল কাজগুলি করে না। 111-এর কুশীলবদের গ্রেপ্তার করা শুরু করলো, এখন এটা থেমে গেছে। আপনি খেয়াল করে দেখেন। আবার ফের দেখেন যে এই যে যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন চুক্তি, আনডিসক্লোজ এগ্রিমেন্ট ইংরেজিতে করেছে, ওটার লেখা আছে আনডিসক্লোজ, অর্থ তো একই হলো। এবং সেখানে আমাদেরকে কৃতদাসে পরিণত করেছে। আমরা আগে বলেছি ভারতের সাথে 30টা চুক্তি এবং সমঝোতা করে গেছে হাসিনা, সব ভারতের অনুকূলে, কিন্তু সেখান থেকে বেরোনোর স্কোপ আছে, এখান থেকে তো বেরোনোর স্কোপ নাই। আমেরিকার ধ্বংস না হলে এখান থেকে বেরোনোর স্কোপ নাই। সুতরাং আমার তো মনে হয় এটা অবশ্যই ইউনুসকে জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং ইউনুসকে, এবং বিশেষ করে এখন যে ফরেন মিনিস্টার বানানো হয়েছে সে এটার সাথে জড়িত আছে। সেই বলছিল যেটা বিএনপি এবং জামাতের সাথে আলোচনা করেই করা হয়েছে। তাও যদি করে থাকে, জামাত অবশ্য, জামাতে আমি অবশ্যই ডিনাই করেছি, কিন্তু বিএনপির থেকে কোনো কিন্তু সারা শব্দ পাওয়া যায়নি। তা আমার মনে হয় আমরা আমেরিকার ফাঁদে এখন পড়ে আছি, আবার ভারতের ফাঁদেও পড়ে আছি। এখন আমাদের ভবিষ্যৎ কি আমরা ঠিক বুঝতে পারতেছি না। না, সরকার না হয় না বলুন, আমার কথা হলো কি, যে বিরোধী দল যারা নাকি দেশের জন্য তাদের চিন্তা শেষ নাই, এনসিপি, জামাত, তারাও তো এই চুক্তি নিয়ে কোনো কথা বলতে পারে, তারাও তো কিছু বলতেছে না। তাহলে সবাই না মিলে কি দেশটাকে আমেরিকার কাছে দিয়ে দিচ্ছি? না, ব্যাপারটা হলো সবাই আসলে ক্ষমতায় যেতে চায়, সরকার ক্ষমতায় থাকতে চায়, বিরোধী দল ক্ষমতায় যেতে চায়। এখন সারা বিশ্বে পরাশক্তি হিসেবে ধরেন মাধুরীর থেকে শুরু করে 4-5টা নেতা হত্যা করেছে, তুলেও নিয়ে আসছে আমেরিকা। ট্রাম্প এই যে এখন যে যুদ্ধ লাগাইছে তার যে ভূমিকা, এইসব ধরে নিয়ে বুঝতে পারতেছে যে এখন আমেরিকাকে যদি খুশি না রাখি তাহলে ক্ষমতায় যাওয়াও সম্ভব না, ক্ষমতায় থাকাও সম্ভব না। এই কারণে মনে হয় কোনো দলই কোনো উচ্চবাচ্য করছে না। আপনি তো বলতেই পারেন, আমিও তো বলতেই পারি যে পার্লামেন্ট আছে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিরোধী দল এবং সরকারি দল কিন্তু কাছাকাছি, ডান হাত আর বাঁ হাত। সরকারি দল, বিরোধী দল একবারও কিন্তু এই চুক্তিটার ব্যাপারে কোনো কথা বলেনি। বাইরের থেকে একবার খালি বলে দিছে যে আহ, যে আমরা এই চুক্তিতে সমর্থন করি নাই, যখন ওই ফরেন মিনিস্টার বলছিল যে বিরোধী দল এবং আহ, জামাত এবং বিএনপি নেতাদের সাথে কথা বলা হয়েছে, তখন জামাত আস্তে করে একটু বলে দিচ্ছে যে না, আপনি সংসদে আছেন, সংসদে বলেন না কেন? আপনি জুলাই সহ অমক টমক নিয়ে ওয়াকআউট করেন, কথা বলেন, গাড়ির জন্য কথা বলেন, কিন্তু এটার জন্য বলেন না কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বসে থাকেন, এনসিপি অবশ্য বয়কট করেছে, এখন আইন তো একটা করে রাখছেন, নিজের মাথায় নিজে খড়গ জারি করছেন। ধরেন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল, 5ই আগস্টের পরে এই 80% আওয়ামী লীগের নেতা কর্মী অ্যারেস্ট হয়েছে এই আওয়ামী লীগের করা 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে, 80% লোক। এখন ধরেন এই যে ওপেন এন্ডেড আইনটা করা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন, এখন ধরেন জামাত ইসলাম বা এনসিপি রাস্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, বিএনপি সরকারে আছে নিষিদ্ধ করে দিতে পারে। আওয়ামী লীগ ধরেন 10 বছর, 20 বছর, 100 বছর পরে ক্ষমতায় আসে, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ যে ক্ষমতায় থাকবে সে অপর দলকে নিষিদ্ধ করতে পারবে। এই ধরনের কালো আইন তো করা ঠিক হয়নি। এবং জামাত এটা তখন বুঝতে পারে নাই, জামাত কিন্তু সংসদে বসেছিল, সে ভাবছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, খুব খুশির খবর। ওরা বুঝতেও পারে না, হয় বুঝতে পারছে কিনা জানি না, আইন তো হয়ে গেছে। এখন রাস্তায় তাবালিং করেন না দেখি, তোমরা তাহলে করেন, বিরোধী দল যায় তো, গেছে 4 তারিখে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটা মিছিল বার করছিল, কাকরাইল পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে মিছিল করে গেছে এবং আসছে, কিছু হয় না। আপনি শান্তিপূর্ণ ভাবে না হয়ে অশান্তি তৈরি করেন না দেখি না, তখন টিয়ার গ্যাস আছে,
সাউন্ড গ্রেনেড আছে, কামান আছে, জেলখানা আছে, নিষিদ্ধ করা আইন আছে, সবই তো আছে। সবই তো বিএনপির হাতে তুলে দিচ্ছেন চুপচাপ, বুঝে আর না বুঝে। তো এই ধরনের আইন গণতন্ত্রে আমি বরাবর বলেছি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতে একটা দল আর একটা দলকে নিষিদ্ধ করার কথা বলতে পারে না। তাকে পলিটিক্স দিয়ে ফাইট করতে হবে। কিন্তু এই আইনটা কিন্তু করে ফেললো। এটা এখন দেখেন কি কোন জায়গায় যায় দেশ। আচ্ছা, এখন জামাত এবং এনসিপি তারা তো আন্দোলনের জন্য মাঠে আছে, দেখলাম ওই দিন জনসভাও করলো, সমাবেশ করলো, অনেক হুমকি দিল। এখানে একটা জিনিস, মানে দুইজন নেতা কথা বলি আমি, নাহিদ ইসলাম এবং ডক্টর শফিকুর রহমান। নাহিদ ইসলাম বললেন যে 2 মাসের মধ্যে এই সরকার যে পরিমাণ অজনপ্রিয় হয়েছে, ইতিহাসে নাকি আর কোনো সরকার এত অজনপ্রিয় হয়নি। আর ডক্টর শফিকুর রহমান বললেন যে এই সরকার ধীরে ধীরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করতেছে, আওয়ামী লীগের দিকে ধাবিত হচ্ছে। আবার ওই একই দিনে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে জামাত ইসলামকে রাজনৈতিক ভাবে নিশ্চিহ্ন করতে হবে। এই যে পাল্টাপাল্টি বক্তব্য, এটা কি অনেকে বলে কি যে এগুলি নাকি আপনার লোক দেখানো, তারা নাকি চলে এটা চলে ঠিকই আছে। আপনি কি মনে করেন? না, 1 নম্বর হলো ফখরুল ইসলাম আলমগীর, মজলুম নেতা। সে জেল খেটছে, ময়লার গাড়ি আগুন আগুন দিচ্ছে, সে কারণেও জেল খাটছে, বেচারার জীবন শেষ। তারপর তিনি বলছেন রাজনৈতিক ভাবে তাকে নিষিদ্ধ করতে হবে। বুঝলাম, রাজনৈতিক ভাবে তার তার অনুকম্পায়, তার সহযোগিতায় বিএনপির ভিতরে তো গুপ্ত জামাত আছে। আগে বিএনপিটাকে জাতীয়তাবাদী এবং মধ্যপন্থী একটি দল, আগে সাতটা জাতীয়তাবাদী দল হিসেবে বিএনপিকে আগে তৈরি করুক, গুপ্ত জামাত বের করুক। আমি তো অনায়াসে বলতেছি যে 20% কমপক্ষে বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে, আপনি বের করেন। 2 হচ্ছে নাহিদ ইসলাম যেটা বলেছে, আপনি তো আছেন মাঠে, বলেন যে আনপপুলার হয়েছে সে চলে যাবে, আনপপুলার হলে সে ফেল করবে, বুঝলাম। কিন্তু আপনারা বিরোধী দল যে মাঠে গেলেন, মাঠে যে আন্দোলন করবেন, আন্দোলন কোথায়? হেঁটে হেঁটে মিছিল করতেছেন, এই পর্যন্তই শেষ। আইন করে দিচ্ছেন না একটা, কোনো স্কোপ নাই, আন্দোলন হবে না। এই কারণে কারণ আন্দোলনের গতি প্রকৃতি দেখে মানুষ মনে করছে যে এটা আমরা আর মামুরে খেলা খেলি চলতেছে। আন্দোলনে দেখাচ্ছে বিএনপি কে আনপপুলার করার জন্য মাঠে থাকতেছে, সমালোচনা করতেছে, ফেসিবাদের পথে যাত্রা শুরু করছে। তার মানে ফেসিবাদ এখনো হয় নাই। আপনারা তাফালিং করেন, দেখবেন ফেসিবাদ চেহারা দেখবেন। আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসছে, একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। গত 2-3 দিন ধরে আমরা দেখছি যে এই যে গুপ্ত রাজনীতি নিয়ে ছাত্রদের মধ্যে এক ধরনের উত্তেজনা, এটার ব্যাপারে আপনার কোনো মূল্যায়ন আছে কিনা? দেখেন, আপনি বলেন যে গণতান্ত্রিক রাজনীতিতে গুপ্তর কোনো সুযোগ নেই। গুপ্ত হলে ওই যে আপনার জেএমডি ছিল, আনসার বাংলা টিম আছে, বা পার্বত্য চট্টগ্রামে নাথান বোমের একটা সংগঠন আছে, সে তো নাথান বোম তো হিল ট্যাক্সের একটা অংশ স্বাধীনতা চায়। তারপরে হিজবুত তাহির, আমি পরশুদিন দেখলাম যে হিজবুত তাহির চিটাগাং বেল্ট থেকে শুরু করে আপনার ঢাকার প্রেস ক্লাবে পর্যন্ত সভা করেছে। তার নাম দিছে হিজবুত তাওহীদ। হ্যাঁ, নামটা একটা লাস্ট তারিখ নামটা পরিবর্তন করছে। অর্থাৎ আদর্শ সব এক। অর্থাৎ না না, নাম মানে হিজবুত। এখানে আপনি বলি, এখানে একটু ঝামেলা আছে। হিজবুত তাওহীদ এবং হিজবুত তাহরীর টোটালি দুটো ভিন্ন সংগঠন, এটা আমি জানি। আচ্ছা, আমি জানি। হ্যাঁ, কিন্তু আপনি যদি জেনে থাকেন, আপনি দেখেন তাদের আদর্শ এবং হিজবুত তাহরীরের আদর্শ এক, সম্পূর্ণ এক। এটাও রেডিক্যাল সে, তার তো ফ্রি স্টাইল মিটিং করতেছে, ফ্রি স্টাইল চিটাগাং বেড থ্রু করে এবং প্রেস ক্লাব 85 ঢুকছে। হ্যাঁ, তো আপনি যে যে উগ্রপন্থা দক্ষিণপন্থা আর কত আবিষ্কার করবেন, এটাকে ফ্রি লাইসেন্স দিচ্ছেন। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে গুপ্ত রাজনীতি, ধরেন চিটাগাং এ সরকারি সিটি কলেজে ওখানে লেখছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। আরে ভাই, সেখানে ছাত্র দল লিখে দিচ্ছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এই তো গুপ্ত রাজনীতি, আপনার কষ্ট লাগলো কেন ছাত্র শিবিরে? আপনি বলেন, এখনো ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের কোন কমিটি কেউ জানে না, কমিটি ঘোষণা করে না। আপনি, আমার বক্তব্য একটাই, গুপ্ত রাজনীতি যদি হয় তাহলে নকশাল আর
থেকে শুরু করে যত আন্ডারগ্রাউন্ড পার্টি আছে সবাইকে স্বীকৃতি দিতে হবে রাজনীতি। সেটা তো দেওয়া যাবে না, কারণ আমাদের দেশে হিল ট্যাক্সের স্বাধীনতাও চায়, এমন এমন বাহিনীও আছে। সুতরাং গুপ্ত রাজনীতি যারা করে, জামাতকে অবশ্যই সরকারের পক্ষ থেকে বলা উচিত যে তোমাদের গুপ্ত প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি যদি করতে চাও তাহলে তোমাদের প্রকাশ্যে আসা উচিত, আর গুপ্ত হলে তাদের নিষিদ্ধ করে দেওয়া উচিত। গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো জায়গা নেই, গুপ্ত রাজনীতিতে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। জি, অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ। প্রিয় দর্শক, ধন্যবাদ। আপনারা শুনুন আমাদের সিনিয়র সাংবাদিক এম এ আজিজ ভাই। উনি আমাদের মানে অনেক সিনিয়র মানুষ, এবং আমরা নানা রকম বিষয় যখন নাকি বিভ্রান্তিতে ভুগি, ওনার কাছ থেকে আমরা একটা মতামত নিই। তো ওখান থেকে আমাদের ওনার অভিজ্ঞতা অনেকদিন ধরে, আমাদের অনেক আগে থেকে উনি সাংবাদিকতা করেন। তো ওনার অভিজ্ঞতা জাত মন্তব্য আপনারা শুনলেন। আবারও তরুণদের উদ্দেশ্যে একটা কথা মনে পড়ে গেল, মনে হলো যে এখনকার তরুণরা তো বলা হয় খুবই কুল, তারা বীরত্বের, সাহসের, যাদের অসম্ভব রকমের সাহস, তাদের ব্যাপারে তারা খুবই গুণমুগ্ধ। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি। বিশেষ করে গত জুলাই অগাস্টে তারা নানান ধরনের ছবি দেয়, যে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, অমুক তমুক এগুলো বলে দেয়। সেগুলো দেখে মনে হলো যে কিছু কথা তরুণদের বলা প্রয়োজন। আমি জানি তরুণদের অনেক রাগ, অর্থাৎ সব তরুণদের বলবো না, এই জেনজি প্রজন্মের একটা বড় অংশের খুব রাগ বাংলাদেশ আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। আজকে আমার হঠাৎ করে মনে হলো, অনেকগুলো স্মৃতি আমার মনে পড়তে থাকলো, যে এই কথাগুলো কি আমি তরুণদের একটু স্মরণ করিয়ে দিতে পারি। যেমন 1953 সালে মোহাম্মদ মোসাদ্দেক, সে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তেল গ্যাসগুলোকে জাতীয়করণ করেছিল। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এবং সিআইএ তাকে ফেলে দিল, তার রেজিম চেঞ্জ হয়ে রেজা শাহ পাহলভিকে নিয়ে আসলো। এরপর গুয়েতেমালার জ্যাকব আরবেন্স, সম্ভবত নাম ভুল না করে থাকলে সেটা 1954-এ সেও আমেরিকার বিরুদ্ধে বলার চেষ্টা করেছিল, তাকে ফেলে দিয়েছে। এরপরে আমরা প্যাট্রিস লুবুম্বার কথা বলতে পারি। 1961-এ সেও আমেরিকার নীতির সমালোচক ছিল, সমাজতান্ত্রিক নেতা ছিল, রাষ্ট্রকে পুনর্গঠন করতে চেয়েছিল, আমেরিকা তাকে ফেলে দিয়েছে। 1973 সালের 11ই সেপ্টেম্বর সালভাদর আলেন্দে প্রেসিডেন্ট ভবনে নিজেই নিজের কপালে বা মাথায় গুলি করেছে, কারণ তাকে অগাস্টে পিনোশে ঘিরে ফেলেছিল। এই অগাস্টে পিনোশেকে লেলিয়ে দিয়েছিল আমেরিকান সিআইএ, যেটা আমরা জানি নিক্সনের সময়। কারণ কি? কারণ সে একজন সমাজতান্ত্রিক নেতা ছিল, তেল গ্যাস খনিজ সম্পদকে জাতীয়করণ করেছিল। মোহাম্মদ সাদ্দাম হোসেনকে আপনারা তো খুবই, যারা জেনজি আছে তারাও জানবে, এটা খুবই নিকট অতীতের ঘটনা। সাদ্দামকে বলা হয়েছিল যে ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন তার কাছে আছে, পেল না, কিন্তু তাকে ইতিমধ্যে ফাঁসি দিয়ে দিয়েছে, ধরেছে, ভয়ঙ্কর অবস্থা। মুয়াম্মার গাদ্দাফি, লিবিয়ার, কি স্বর্গময় দেশ ছিল, এখন মানুষ সেসব গল্প বলে। তাকে ফেলে দিয়েছে 2011 সালে, আর সাদ্দামকে তো 2003 সালে। এই পৃথিবীতে গত 2 বা 3-4 দশকে এত লম্বা সময় ধরে ক্ষমতাতে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমেরিকার রক্ত চক্ষুকে উপেক্ষা করে। তিনি প্রকাশ্যে সংসদে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে বলেছিলেন যে এই আমেরিকা আমাকে উৎখাত করতে চায়, আমেরিকা আমাকে ফেলে দিতে চায়, আমেরিকা আমাকে নিঃশেষ করতে চায়, আমেরিকার বিরুদ্ধে। আমার মনে আছে বিবিসির সাংবাদিকদেরকে বলেছে, আল জাজিরাকে বলেছে, সংসদে দাঁড়িয়ে বলেছে, সমাবেশে বলেছে, আমরা আমেরিকায় যাব না, ওই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমাদের কোনো আমেরিকার দরকার নাই। আমার মনে আছে বোয়িংয়ের সাথে একটা কন্ট্রাক্ট মাননীয় প্রধানমন্ত্রী বাদ দিয়ে ফ্রান্সের এয়ারবাস কিনবে বলেছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট তখন বাংলাদেশে এসেছে, আরও কত কি। আমি মাঝে মধ্যে ভাবি যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা নারী বাবা মা পুরো সবাইকে মেরে ফেলার পর, স্কুল জীবন থেকে রাজনীতি করেছেন বটে, কিন্তু বাবা মাকে মেরে ফেলার পরে 81 সালে দেশে ফিরে এই মানুষটা অল্প 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 করে এই দেশটাকে গড়েছে।
আমেরিকার মুখের উপরে কথা বলেছে। এবং এই 5ই আগস্টের পরে আমি যেসব ডিপ্লোম্যাটদের সাথে কথাবার্তা বলেছি, সাক্ষাৎকার নিয়েছি, তারা আমাকে বলতেন যে যখন ইন্ডিয়ার সাথে কোনো বাণিজ্য চুক্তি বা কোনো চুক্তি হতো, মাননীয় প্রধানমন্ত্রী খুব গার্ডস নিয়ে কথা বলতেন, না 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 না, এটা আমার অধিকার, এটা আমি জলাঞ্জলি দিতে পারবো না, এটা আমি ছাড়বো না। কোনো ছাড় তিনি দিতেন না। আমেরিকার সাথে তিনি যেতেন, যে অসীম বুদ্ধিমতী একজন মানুষ। আমেরিকা পুরো গ্যাস ফিল্ড নিয়ে নিতে চেয়েছিল এলএনজির বঙ্গোপসাগরে, নেত্রী দেবেন না, পোর্ট দেবেন না, যা চায় আমেরিকাকে রিজেক্ট করে। হ্যাঁ, আবার ব্যালেন্সও রেখেছেন তিনি, চায়নার সাথে, আমেরিকার সাথে, ইন্ডিয়ার সাথে, অন্যান্য বড় বড় রাশিয়ার সাথে। এই মানুষটাকে নিয়ে একদিন তরুণ প্রজন্ম প্রচণ্ড গর্বিত হবে। আমাকে তরুণ প্রজন্মের অনেকেই জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, আপনি প্রধানমন্ত্রীর এত ভক্ত কেন? হ্যাঁ, আপনি দেখেন নাই কি হয়েছে, কি করেছে, দুনিয়ার কথাবার্তা বলতে থাকে। আমি তখন তাদেরকে বলি যে এটা আমার থার্ড প্রজন্ম আওয়ামী লীগ, কিন্তু আমার থার্ড প্রজন্ম আওয়ামী লীগ করে বলে আমি আওয়ামী লীগ করি না। আমি আওয়ামী লীগ করি লেখাপড়া করে, আমি আওয়ামী লীগের ইতিহাস ঘেঁটে আওয়ামী লীগ করি। এটা আরও বেশি সুসংহত করে আমাকে, কারণ আমি জানি আওয়ামী লীগ অতীতে কি করেছে, দেশের মানুষের জন্য কি করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীকে এই তরুণ প্রজন্মের কুল মনে হয় না, সাহসী মনে হয় না। এখন তারা রেগে আছে, তাদের ইগো প্রবলেমের কারণে মনে নাও হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে, এই তৃতীয় বিশ্বের একজন নেত্রী ছিলেন, যে নেত্রী এই সাম্রাজ্যবাদী ইঙ্গো মার্কিন দালালদের, এই ইঙ্গো মার্কিন ট্রাম্প, বাইডেন, তাদের মুখের উপরে এইভাবে কথা বলতেন, আমার অধিকার আমি ছাড়বো না। 16 বছর তাকে চেষ্টা করেছে, 16 বছর। মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আপনাদের কখনো সুযোগ হয়, জানতে চাইবেন, বছরের পর বছর তাকে উৎখাতের চেষ্টা করেছে, কিন্তু দমাতে পারেনি, টলাতে পারেনি। আমার মনে আছে 2022-23 তারিখে গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তার সাথে যখন কথা হচ্ছিল, কয়েকজনের সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল, তারা বলেছে যে যদি আপনার পক্ষে সম্ভব হয় মাননীয় প্রধানমন্ত্রীকে এই মেসেজটা দেন, যাতে সংসদে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে কিছু না বলে। ইন্ডিয়ান কিছু ব্যক্তিরা তখন আমাকে বলেছিল যে দাদা, একটু আপনার নেত্রীকে বলুন বা কোনোভাবে মেসেজ পাঠান যে আমেরিকার এগেনস্টে যেতে না বলে। আমার হয়তো বা সেই সময় ওরকম সুযোগ ছিল না বটে, কিন্তু যদি থাকতো আমি বলতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, তার যে ন্যাচারাল, তার যে তিনি ন্যাচারাল, যে শেখ হাসিনা ন্যাচারাল যে মানুষটা, আমার সবসময় মনে হয়েছে এই পুরো ন্যাচারাল মানুষটা এই দেশের জন্য এক অসীম ভালোবাসা বুকে ধারণ করেন। আর কেউ নাই তার মতো গাটসওয়ালা। এই যে দেখেন তারেক রহমান, তেল আনবে, রাশিয়ার কাছে যায়, ভয়ে কুকড়ে থাকে, কথা বলে না সংসদে, আমি হিমু, আমি কথা বলি না, এই অবস্থা তার হয়েছে। সো এই নেত্রী আর আসবে না, এমন নেত্রী বাংলাদেশ আর পাবে না, এমন নেত্রী আর বাংলাদেশ খুঁজে পাবে না কখনো, যেটা শেখ হাসিনার মধ্যে ছিল। এই জন্য শেখ হাসিনা অনন্য। আজকে আমার এই কথাগুলো কার কেমন লাগবে জানি না, তবে এটা নিশ্চিত যে 5ই আগস্টের পরে যে ভয়ঙ্কর একটা অবস্থা ছিল, যে শেখ হাসিনার নামই শুনতে পারে না, আমি নিশ্চিত অনেক তরুণরা এখন নীরবে হলেও আমার এই কথা স্বীকার করবে। আমি তো পড়াশোনা করেছি, ওয়েস্ট বলেন, পশ্চিমা দেশে পড়াশোনা করেছি, বইপত্র পড়েছি, একেবারে তো অশিক্ষিত মূর্খ না। আমি পড়াশোনা করি, আমি জেনে শুনেই মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ, এই পুরো হোল ভাবনা, কনসেপ্ট, এটিকে আমি গ্রহণ করেছি। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর মতো সাহসী, এমন দেশপ্রেমিক এই দেশে একদম বিরল। বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুরই মতো। এটা আজ না বুঝলেও কাল, কাল না বুঝলেও পরশু, পরশু না বুঝলেও তরশু, কোনো না কোনো সময় আপনি বুঝবেন এবং আক্ষেপ করবেন। আমি এই কথাটা মনে করিয়ে দিলাম, যাতে উত্তর প্রজন্ম কখনো আমাকে না বলতে পারে। দর্শক, অনেকদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে তারেক রহমান দেশ ছেড়ে পালাবেন। মানে তার যা অবস্থা এখন, তাকে দেশ ছেড়ে পালাতেই হবে। এখন দেশের মধ্যে আভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ। এক তো হচ্ছে দ্রব্যমূল্যের চরম বৃদ্ধি, মানুষ অসহনীয় অবস্থায় পৌঁছে গেছে, দেশে বিদ্যুৎ নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, হাতে অর্থ নেই, আমেরিকার প্রবল চাপ, তারপরেতে ভারতের অসহযোগিতা।
এক মাস আগে আমি একটা খবর করেছিলাম, এক মাস হবে, যে 128 কোটি টাকায় দেশটা বেচে দিলেন ইউনূস। সেই সময় আপনারা অনেক কথা আমায় লিখেছিলেন। আজকে কিন্তু সেই আলোচনাটাই আপনাদের দেশে হচ্ছে। আমি অনেক আগে বলি তো, ওই জন্য এখন আমি আবার স্মরণ করিয়ে দিলাম। একটু ব্যাকে গিয়ে দেখবেন আমার ভিডিওগুলো, সেখানে লেখা আছে 128 কোটি টাকায় দেশ বেচে দিলেন ইউনূস। তো এই যে গোলামি চুক্তি, আমেরিকার প্রচন্ড চাপ মাল নেওয়ার জন্য, এদিকে হাতে পয়সা নেই, ভারতেরও চূড়ান্ত অসহযোগিতা, তারপর হচ্ছে দেশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে সন্ত্রাসবাদ। বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর লোকজন কেউ পালিয়েছে, কেউ গা টাকা দিয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছে। তিনি বুঝতে পারছেন যে কোনো সময় তার উপরে প্রাণঘাতী হামলা হতে পারে। এই অবস্থায় তারেক রহমান দেশে থাকার ব্যাপারে মনস্থির করতে পারছেন না। আমাদের এখানে কূটনৈতিক মহলে যে জল্পনাটা হচ্ছে, শুধু শুধু জল্পনা তো হবে না, কোথাও কোথাও একটা ধোঁয়া তো বেরিয়েছে, খুঁজতে খুঁজতে আগুন বেরোবে। তারেক রহমান দুদিন আগে আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেছিলেন। আপনারা খবর নিলে জানতে পারবেন সত্য না মিথ্যা। তারেক রহমান তার সঙ্গে দেখা করে তাকে একটা সম্ভবত প্রস্তাব দিয়েছেন। দেখুন, যে খবরটা আমাকে দিয়েছে ভারতবর্ষের বাংলাদেশ দেশ থেকে, সেই লোকটা বিশ্বাসযোগ্য, কিন্তু 10টা খবরের মধ্যে একটা খবর ভুল ঢুকিয়ে দেয়। ফলে অন্যের ওপরে যে আস্থাটা আছে, এর ওপরে অতটা আস্থা আমার নেই। কিন্তু খবরটা এমন, এবং বর্তমান অবস্থার সঙ্গে তার এত মিল, যে অবিশ্বাস করা সত্ত্বেও আপনাদের কাছে এই খবরটা আমি বলতে চাইছি। এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে, আমি তার দায় নেব না। কিন্তু যেহেতু খবরটা আমার কানে এসছে, আপনাদের জানিয়ে রাখার দরকার। হয়তো সত্যি হলেও হতে পারে। এখন ওয়াকারুজ্জামানের কাছে গিয়ে তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে এই অবস্থার মধ্যে, এই অর্থনৈতিক সংকট এবং চারদিকে দেশের যে অবস্থা, আমাদের হাতে টাকা নেই, দেশ চালাবার মতো ক্ষমতা আমার নেই, আর আমার কথা কেউ শোনেও না। সেক্ষেত্রে আমি আপনার পরামর্শ চাই। আপনি একটা নিরপেক্ষ সরকার গঠন করুন, মানে ওই আপনাদের কি বলে না, তদারকি সরকার টাইপের একটা ব্যবস্থা করুন। আমি তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যেতে চাই, এবং সেটা যত শীঘ্র সম্ভব। তবে তার 4-5টি শর্ত আছে। শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হচ্ছে তাকে এবং তার মন্ত্রিসভার কিছু মানুষকে সেফ প্যাসেজ দিতে হবে। নাম্বার 2, তার এখানে যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি অক্ষত অবস্থায় থাকবে। তার বিরুদ্ধে 3 নম্বর, তার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে, সেই সমস্ত মামলাগুলোকে অফিসিয়ালি প্রত্যাহার করতে হবে, এবং নিশ্চিত করতে হবে পরবর্তীকালে এই মামলায় তিনি আর, তার বিরুদ্ধে আর কোনো মামলা এই ধরনের করা যাবে না। এইরকম গোটা 4-5 শর্তবর্ত উনি দিয়েছেন। ওয়াকারুজ্জামান সব শুনেছেন,
অন্তর্বর্তী সরকার একটা গঠন করুন আপনি, তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যাব। কারণ ইউনূস যা করেছে বাংলাদেশকে গোলামির জায়গায় ঠেলে দিয়েছে, এবং বাংলাদেশে দুর্ভিক্ষের পদধ্বনি কিন্তু শোনা যাচ্ছে। একটা পয়সা নেই, কিন্তু সব ব্যাংক থেকে ধার করে দেশ চালানো হচ্ছে। এই যে ব্যাংকের থেকে ধার হচ্ছে এবং মুদ্রা ছাপানো হচ্ছে, তাতে দেশের অর্থনীতি তো 12টা বেজে যাবে। অর্থনীতিবিদরা বলতে পারবেন যে দেশে সোনার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়, তার হাতে মজুদ কত সোনা আছে তার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়। এবার সোনার ভান্ডারের থেকে যদি বেশি টাকা ছাপানো হয়, তাহলে পরে অর্থনীতি ডুবতে আরম্ভ করবে। একসময় আপনাদের অর্থনীতি, মানে আপনাদের 100 টাকার মান ভারতবর্ষে 70-72 টাকা ছিল, এটা আপনারাই জানেন। এখন বর্ডারে আসুন, 40 থেকে 42 টাকার বেশি আপনারা পাবেন না। আরো যদি 1 মাস যায়, তখন সেটা 30 টাকায় নেমে যাবে, 30 বা 32 এরকম কোন একটা টাকায় নেমে যাবে। তার মানে অবমূল্যায়ন টাকার যেভাবে হচ্ছে, তাতে এর অবস্থা, বাংলাদেশের অবস্থা ইরানের মতো হবে। ইরানের অর্থনৈতিক অবস্থা জানেন তো? একটু শুনে রেখে দিন যে 1 লক্ষ রিয়াল, ইরানের 1 লক্ষ রিয়াল ইজুগাল টু ভারতবর্ষের 717 টাকা। 1 কোটি রিয়াল যদি আপনি, 1 কোটি এখন রিয়ালের নোট ছেপেছে ইরান, 1 কোটি রিয়াল যদি আপনি পকেটে নিয়ে বেরোন, তাহলে আপনার 1 সপ্তাহের বাজার হবে না। এই না অবস্থা ইরানের। তা আপনার দেশ যেদিকে যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে সামনে খুব কঠিন অবস্থা। ভারতবর্ষ পাশে না দাঁড়ালে খুব কঠিন অবস্থা। এতদিন যারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করে বেড়াতেন না আপনাদের সামনে, সে দিল্লি না ঢাকা, মানে সেই লোকগুলোকে আমি এখন খুঁজে বেড়াই, কিন্তু তাদের কাউকে আমি আজকাল দেখতে পাই না। তাদের সেই হুঙ্কার, তাদের খেয়ে ফেলার, ভারতবর্ষে খেয়ে ফেলার হুঙ্কার এখন আর শুনতে পাওয়া যায় না। এখন তারেক রহমানের কথায় ফিরি। তারেক রহমান এখন সপরিবারে ভাবছেন যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের এই অবস্থা থেকে বাংলাদেশকে বার করা তার সাধ্যের মধ্যে নেই। তার সাধ্যের মধ্যে নেই কেন, তার মন্ত্রিসভায় যারা যারা আছে তাদের কারণ নেই। এই পূর্বতন যে আপনাদের মানে ইউনূস সরকারের চেয়ে সবথেকে, তার পূর্বতন সরকারের যে সবথেকে ব্যর্থ অর্থমন্ত্রী ছিল, তাকে তো এই সরকারেও অর্থমন্ত্রী করা হয়েছে। একটা ব্যর্থতম অর্থমন্ত্রীকে সে আবার সেই মানে তাকে ফিরিয়ে এনে আবার অর্থমন্ত্রীত্বের দায়িত্ব দেওয়া, এটা কিভাবে একটা বিবেচক মানুষ করেন? অর্থাৎ তার কথাই কিন্তু দেশ চলছে না, দেশ চলছে অন্যের কলকাঠি নাড়াতে। এই অবস্থায় তারেক রহমান বুঝে গেছেন যে তার পক্ষে বাংলাদেশে থাকাটা খুব একটা নিরাপদজনক নয়। যে কোনো সময় একটা বাজে ঘটনা ঘটতে পারে এবং তার পরিবারের প্রাণ সংশয় ঘটতে পারে। তিনি যে এই সকলকে নিয়ে বলেছেন যে আমি এদেরকে নিয়ে, আমার মন্ত্রিসভার কয়েকজনকে নিয়ে আমি সেফ প্যাসেজ চাইছি, তার মানে সেই মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে, তার আমি নাম জানি না, মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে
তার নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে। তাই তিনি পরশু দিনকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে তিনি তার এই মতামতটা জানিয়েছেন এবং তিনি বলেছেন, আপনি যত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারেন তত তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করুন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে, আমি এই পদে আর থাকতে চাইছি না। সুতরাং আমি যেটা বলেছিলাম 128 কোটি টাকায় দেশ পেয়েছেন, সেটা যখন যেমন আপনাদের দেশে আলোচিত হচ্ছে, আজকে যে খবরটা আমি বললাম, এটা যদি সত্যি হয়, আমি বলছি এটা যদি সত্যি হয়, কারণ সে মাঝে আমাকে একটা খবর গুলিয়ে দিয়েছিল, আমি খুব বোকা বনে গেছিলাম। মাঝে মাঝে এটাও করে ওরা, 10টা খবরের মধ্যে 9টা সত্যি দিয়ে দিল, একটা গুলিয়ে দেওয়া খবর দিল। তো সেই কারণে আমি আপনাদের নজর রাখতে বলছি, এটা সত্যি হলেও হতে পারে, আবার মিথ্যে হলেও হতে পারে, আমি দায়িত্ব নেব না, কিন্তু কানে যখন এসছে আপনাদের জানিয়ে রাখা ভালো। এবং দুদিন আগে যে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন, এই খবরটা কিন্তু ঠিক, সেই খবরটা কিন্তু পাওয়া গিয়েছে এবং কাগজেও বেরিয়েছে সমাজ মাধ্যমে। তিনি গাড়ি চালিয়ে একা সেনা ভবনের দিকে ঢুকছেন সেনাপ্রধানের সঙ্গে দেখা করার জন্য। এখন ভবিষ্যৎ বলবে আজকের আমার এই ভিডিও কতটা ঠিক কতটা ভুল। আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় কারা আসেন, আর সেই ডিপ স্টেট পলিসির কারণে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে কারা চলে যান, কারা ক্ষমতা হারান, ক্ষমতাহারী ইমরান খানের মতো জেলখানাতে যান, অথবা শেখ হাসিনার মতো দিল্লিতে আশ্রয় নেন, অথবা বাশার আল আসাদের মতো রাশিয়াতে গিয়ে আশ্রয় নেন। আবার অন্যদিকে আমেরিকার দাবিদার হয়ে হামিদ কারজাই হন, কিংবা ধরুন এখন অসীম মুনির থেকে শুরু করে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ, কত সহজে সেই শাহবাজ শরীফ হওয়া যায়, এগুলো নিয়ে কিন্তু এখন বাংলাদেশে ভীষণ রকম আলোচনা হচ্ছে। তুলনামূলকভাবে একটু কম হচ্ছে এই কারণে যে আমেরিকা এবং ইরানের মধ্যে সংগঠিত যুদ্ধে আমেরিকা নানাভাবে নাস্তানাবুদ হচ্ছে। এই যুদ্ধের পরিসমাপ্তি কিভাবে হবে আজকের দিন পর্যন্ত আমরা জানি না। আজকে যখন এই ভিডিওটি করছি ঠিক সেই সময়টিতে পাকিস্তানে আমেরিকা এবং ইরানের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বৈঠকে বসেছেন, কিন্তু মুখোমুখি নন। এখনও সরাসরি তারা একে অপরের সঙ্গে কথা বলা করমর্দন করছেন না। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বিশ্ববাসীকে জানিয়েছেন যে ইরান এবং আমেরিকার মধ্যে সমঝোতা হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ে যেন কোনো মন গড়া শব্দ, কোনো মন গড়া বাক্য, কোনো সংবাদ মাধ্যম প্রচার না করে, তাহলে সারা বিশ্ব বিপদে পড়ে যাবে। যে কোনো একটি ভুল তথ্য এই সমঝোতার যে উদ্যোগ এটিকে ভেস্তে দিতে পারে। তো যেটা বলছিলাম, ইরান এবং আমেরিকার এই যুদ্ধটা যদি সংগঠিত না হতো, বাংলাদেশে আমেরিকার যে তাণ্ডব, সেই তাণ্ডব আমরা হাড়ে হাড়ে টের পেতাম, যেভাবে এখন টের পাচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। সে দেশের প্রধানমন্ত্রী নয়, সে দেশের রাষ্ট্রপতি মাদুরো, তাকে যেভাবে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটা কেবল সিনেমাতেই সম্ভব, জেমস বন্ড সিনেমাতে সম্ভব। ঠিক একই কাঁধে তাকে তুলে নেওয়া হয়েছে। কিংবা যেভাবে ইরানের উপর আক্রমণ চালিয়ে তাদের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যেভাবে হত্যা করা হয়েছে, এবং এই হত্যা করার আগে প্রায় 2 বছর ধরে তারা ঘোষণা দিয়েছে যে তারা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করবে, এবং সেই কাজ তারা করে ফেলেছে। কিন্তু সরাসরি যুদ্ধে জড়ানোর পর প্রকৃতি, পরিবেশ, ইরানের জনগণের মনোবল এবং সেখানকার সামরিক বাহিনীর রণকৌশল, সর্বোপরি হরমুজ প্রণালীর মতো একটি প্রাকৃতিক যে সম্পদ, বা যেটাকে বলা হয় একটা
অমোঘ মারণাস্ত্র, একটি উত্তম ব্রহ্মাস্ত্র, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরানকে দান করেছেন। এই হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান যেভাবে এই যুদ্ধের সমস্ত গতিপথ পাল্টে দিয়েছে, যদি সেটি না হতো তাহলে আমেরিকা নিয়ে বাংলাদেশে যে সকল আলাপ আলোচনা হচ্ছে সেই সকল আলাপ আলোচনা অনেক অনেক বেশি হতো। আমেরিকা যে সকল দেশকে টার্গেট করেছে, যে সকল ব্যক্তিকে টার্গেট করেছে, যে সকল রাষ্ট্র এবং সরকার প্রধানকে টার্গেট করেছে গত 70 বছরে, তারা সবাই ভ্যানিশ হয়ে গেছে। সেই দেশ সার্বভৌমত্ব সবকিছু তছনছ হয়ে গেছে। এমনকি তাদের যারা বন্ধু, দীর্ঘদিন তাদের যারা বন্ধু, কোনো কারণে তাদের যদি সন্দেহ হয় যে এই বন্ধুটি আর আগের মতো কাজ করছে না, তখন তারা সরিয়ে দেয়, যেভাবে সৌদি আরবের বাদশা ফাইসালকে তারা মেরে ফেলেছিল। তো বাংলাদেশে আমেরিকার যে দাপট, এটি আমরা আসলে প্রথম দিকে টের পাইনি। যখন আমি নিজে সংসদ সদস্য ছিলাম, তখন আরো অনেকের মতো আমেরিকার সঙ্গে আমারও ভালো সম্পর্ক ছিল। আমেরিকার রাষ্ট্রদূত কিংবা আমেরিকার ফেলোশিপ নিয়ে সে দেশে যাওয়া, সে দেশে ভ্রমণ করা, এই সুযোগ আমার হয়েছে। কিন্তু তারপরেও আমেরিকা সম্পর্কে যে নেতিবাচক চিন্তা চেতনা, সেই নেতিবাচক চিন্তা চেতনা করার সুযোগ আমার প্রথম হয় ড্যান ডব্লিউ মজিনার জামানাতে, যখন তিনি রাষ্ট্রদূত ছিলেন। ওই সময়টাতে শেখ হাসিনা মূলত ড্যান ডব্লিউ মজিনার সঙ্গে খুব খারাপ আচরণ করতেন। তিনি তাকে সেই কোনো সরকারি অফিসে ঢুকতে দিতেন না, এবং বাংলাদেশ সরকারের সকল কর্মকর্তা কর্মচারী, এমনকি এদেশে যারা তথাকথিত আমেরিকার এজেন্ট, তাবেদার বা ডিপ স্টেটের এজেন্ট রয়েছে, তারা সকলেই সরকারের কড়া নজরিতে ছিল যে কেউ যদি আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, তাদের সকলের উপর শেখ হাসিনার খড়ক নেমে আসতো। এটা আমার ভালো লাগতো না। আমি মনে করতাম যে এটা একটা অন্যায় হয়েছে। কিন্তু যে কোনো একটা ব্যক্তিগত কারণে যখন এই ড্যান ডব্লিউ মজিনা বা মার্কিন রাষ্ট্রদূত, এদের আসল চেহারাটা আমি দেখতে পেলাম, যে গণতন্ত্র বলতে তারা যা বোঝায় এটি কেবলমাত্র পাঠ্যপুস্তকে রয়েছে, এবং যখন তাদের স্বার্থের অনুকূলে আসে তখনই তারা কেবলমাত্র গণতন্ত্র রক্ষা করে বা গণতন্ত্রের পক্ষে বলে। আদারওয়াইজ তারা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম কিংবা ভ্লাদিমির পুতিন, এদের চাইতেও এরা যার যার অবস্থানে জঘন্য। সেটা মার্কিন রাষ্ট্রদূত, যে কোনো দেশের রাষ্ট্রদূত হন, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের একটা সিপাহী হন, পুলিশ হন, ডাজ নট ম্যাটার, সবাই ডোনাল্ড ট্রাম্প। তো এই যে তাদের যে মন মানসিকতা, সেই মন মানসিকতা টের পাওয়ার পর এই রাষ্ট্রটি সম্পর্কে আমার ভিতরে যে নেতিবাচক একটা অবস্থা তৈরি হয়েছে, এবং এরপর থেকে আমি এদেরকে এড়াইয়ে চলি। 2014 সন থেকে 13 সন থেকে আমি এদেরকে এড়িয়ে চলি, এদের ধারে কাছে আমি কখনো যাই না। এবং শেখ হাসিনা তাদের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, এই কারণে সবসময় তাকে স্যালুট করেছি এবং এখনও করি। কিন্তু শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রথম আলোর মতিউর রহমান, তারপর ডেইলি স্টারের মাহফুজ আনাম, এদের সম্পর্কে তিনি যে নেতিবাচক মনোভাব পোষণ করতেন, তাদেরকে শত্রু ভাবতেন, এটা আমার আসলে পছন্দ হতো না। আমি ওনার সামনে ওনার সমালোচনা করেছি, প্রকাশ্যে সমালোচনা করেছি, নানা রকম কথাবার্তা বলেছি। আচ্ছা, এখন 2026 সনের এই এপ্রিল মাসে আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো, যে আমেরিকার বিষয়ে, ডক্টর ইউনূসের বিষয়ে, প্রথম আলো, ডেইলি স্টারের বিষয়ে শেখ হাসিনা যে মনোভাব পোষণ করতেন, এটাকে কি আপনার এখন খুব অন্যায় বলে মনে হয়? শুধু এতটুকুই প্রশ্ন। দ্বিতীয় প্রসঙ্গে আসি। যেহেতু শেখ হাসিনা দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতাম, তারপর ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই কারণে কি হতো, তিনি যাদেরকে অপছন্দ করতেন তাদের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করত। তিনি জামাতকে অপছন্দ করতেন, জামাতের ব্যাপারে আমার একটা সহানুভূতি কাজ করত। তিনি তারেক রহমান সাহেবকে ভীষণ রকম অপছন্দ করতেন। অনেকটা শেখ হাসিনার সাথে জিদ করে আমি তখন সেই তারেক রহমান সাহেব সম্পর্কে, বিএনপি সম্পর্কে পত্রপত্রিকায় দেখতাম, ইতিবাচক নানা রকম কথা বলতাম। তখন আসলে
আমি ছাড়া তারেক রহমান সাহেবের নাম লেখার মতো পত্রপত্রিকায় তার নাম উচ্চারণ করবে এই ধরনের কোনো একটা লোক পুরো 2000 মানে কি বলবো 10 সন থেকে একেবারে উনি যেদিন পর্যন্ত ছিলেন একজন ছিল না। তারা রাজনীতির মঞ্চে কথাবার্তা বলতেন, কিন্তু পত্রপত্রিকা লেখায় টেলিভিশনে এসে সব ধরনের কথাবার্তা বলা অসম্ভব ছিল। তো এই যে কথাগুলো বলেছি, তার সঙ্গে সঙ্গে আবার তিনি আমেরিকাকে যেভাবে অপমান করতেন, এটা 2014 সন পরে আমি মনে করেছি এটা সঠিক আছে, কিন্তু তার আগ পর্যন্ত আমার মনে হতো শি ইজ রং। তিনি কেন হিলারি ক্লিন্টনকে পাত্তা দিতেন না, কেন বারাক ওবামাকে পাত্তা দিতেন না, কেন জন কেরি পররাষ্ট্রমন্ত্রী তাকে পাত্তা দিতেন না, এবং আমেরিকাকে দুই চোখে দেখতে পারছেন না। আমেরিকা যখন বাংলাদেশকে, যাকে বলা হয় বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিল, তিনি তখন স্বাগত জানালেন, ড্যাম কেয়ার, যে ওরা কি করবে, র্যাবকে দিচ্ছে, পুলিশের আইজিকে দিচ্ছে, ডাজ নট ম্যাটার। সে বলে যে আমরা কেউ আমেরিকা যাব না, আমেরিকায় যাব না, আমেরিকার কোনো কিছু আমাদের দরকার নেই। তো তারপর তিনি টিকে ছিলেন। তো যখন দেখা গেল যে তার সাথে আর পেরে উঠছে না কূটনৈতিকভাবে, তাকে চাপ প্রয়োগ করে কোনো কাজ হচ্ছে না, তখনই এই যে ডিপ স্টেটের যে খেলা, সেই নির্মম খেলায় আমাদের যে কি ক্ষতি হয়ে গেছে, কি সর্বনাশ হয়ে গেছে, কি গোলামের জিনজির, দাসত্বের শৃঙ্খল আমাদের হাতে পায়ে, 18 কোটি মানুষের হাতে পায়ে পরিয়ে দেওয়া হয়েছে। এই শৃঙ্খল থেকে কবে রক্ষা পাব? কে রক্ষা করবে? কে আমাদের বান্ধব হয়ে এগিয়ে এসে আমাদের এই জাতিকে নেতৃত্ব দিয়ে এই আমেরিকার কবল থেকে আমাদেরকে রক্ষা করবে আমি জানি না। তবে দিন যত যাচ্ছে ততই অন্তত আমেরিকার এই বিষয়ে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা, তার প্রয়োজনীয়তা মানুষ অনুভব করছে। একই সঙ্গে মানুষ বিশ্বাস করা শুরু করেছে। তিনি যখন বলতেন যে তারা আমার কাছে এই সেন্ট মার্টিন চায়, বিনিময়ে তারা আমাকে ক্ষমতায় রাখতে চায়, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি কখনোই এই সেন্ট মার্টিন বিক্রি করে, দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। এই কথাগুলো আমাদের কাছে মনে হতো যে তিনি নাটক করছেন, অভিনয় করছেন। কিন্তু আজকের দিনের বাস্তবতা দেখেন, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। শেখ হাসিনা তার যে ভালো কাজ, সে ভালো কাজের জন্য অবশ্যই আমাদের কাছে প্রশংসিত হবেন। তার মন্দ কাজের জন্য তিনি আমাদের সকলের কাছে, প্রকৃতির কাছে, আল্লাহর কাছে, দেশবাসীর কাছে নিন্দিত হবেন। এটাই স্বাভাবিক, ভালো মন্দে মানুষ। কিন্তু এই আমেরিকার যে এই বিষয়টি যদি আপনি স্মরণ করেন, আমার কাছে শেখ হাসিনার যে ব্যক্তিত্ব, এটাকে একটা বিস্ময়কর বলে মনে হয়। অসাধারণ তার বাগ্মিতা, অসাধারণ তার সাহস, অসাধারণ তার কৌশল, অসাধারণ তার ডিপ্লোম্যাসি। এর কারণ হলে এটা শুধু মুখে ঘোষণা দিলে হবে না। আমেরিকা যখন বলছে যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে, তিনি জানতেন প্রতিটি মুহূর্তে তার ভয় ছিল তাকে মেরে ফেলা হবে। প্রতিটি মুহূর্তে এই যে 2024 সনের জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে, এটা 2014 সনে তার জীবনে ঘটতে পারত। এই 10টা বছর তিনি আমেরিকার মৃত্যু পরোয়ানা নিয়ে এই বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। আজকে আমাদের এই সরকারের যে কষ্ট, অভাব, অভিযোগ, এই অভাব অভিযোগ অনেকগুলো কৃত্রিম। আমেরিকার ডিপ স্টেটের এজেন্টরা এখনো তৎপর। তারা সরকারকে ভয় দেখিয়ে ইউনুস সরকারের জমানাতে যে সকল চুক্তি হয়েছে সে সকল চুক্তি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এই ভয় শেখ হাসিনার জমানাতে ছিল। বিশ্বব্যাংককে দিয়ে, IMF-কে দিয়ে, ডিপ স্টেটের বাংলাদেশে যে সকল শক্তিশালী মাধ্যম রয়েছে তাদেরকে কিচেন ক্যাবিনেটে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে এমনকি শেখ হাসিনার ঘরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা যখন বিদেশে গেছেন তখন সে বিদেশে তাকে আক্রমণ করা হয়েছে, কিন্তু তিনি এই যে সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন, আর সে সাহসের পেছনে দেশে এবং বিদেশে তিনি বন্ধু তৈরি করে ফেলেছিলেন, কূটনৈতিক বন্ধু। কাতারের আমিরের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ছিল, চীনের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল, ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল, সৌদি আরবের এই যে মোহাম্মদ বিন সালমান, তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। এমনকি জো বাইডেনের সঙ্গে এবং পুতিনের সঙ্গে সমভাবে একটি সম্পর্ক গড়ে তুলেছিলেন ব্যক্তিগতভাবে। যদিও আমেরিকা রাষ্ট্রগতভাবে তার বিরুদ্ধে ছিল, কিন্তু ইন পার্সন
মার্কিন যে লবিস্ট গ্রুপ দ্বারা তিনি ক্ষমতার যে জায়গাগুলো সেখানে যথাসম্ভব নিউট্রাল করার চেষ্টা করেছিলেন। আমাদের এই সময়টিতে বর্তমান প্রধানমন্ত্রীকে অন্তত এই একটি বিষয় আমি বলবো, যদি তিনি শেখ হাসিনার মতো দৃঢ় হতে পারেন, সাহসী হতে পারেন, কিন্তু আমি চাই তিনি আরো ভালো করেন, শেখ হাসিনা সে আরো ভালো করেন। এই মার্কিন যে চুক্তি, এই চুক্তি থেকে বের হয়ে আসুন, এই চুক্তিকে প্রতিহত করুন, যা হবার হবে। ক্ষমতায় থাকলেই মানুষ চিরঞ্জীব হয় না, ক্ষমতায় থাকলেই মানুষ সুখী হয় না। অনেক মানুষ মরে গিয়েও অমরত্ব লাভ করে। আপনার মায়ের দিকে তাকিয়ে দেখুন, এত কষ্টের পরও এই পৃথিবী তাকে কি দিয়েছে, এই বাংলাদেশ তাকে কি দিয়েছে? সম্মান এবং মর্যাদায় তার যে মৃত্যু হয়েছে, তার স্বামীর পাশে তার যে কবর হয়েছে, এটা তার সততার পুরস্কার, তার সাহসের পুরস্কার। তো সেইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলো যে তারেক রহমান সাহেবকে করতে হবে, নট লাইক দ্যাট। মূলত তারেক রহমান সাহেবের যে দেশপ্রেম, এটা জাগ্রত করানোর জন্য, তার সাহস যোগানোর জন্য, শেখ হাসিনার প্রসঙ্গ তুলে তাকে ঈর্ষান্বিত করার জন্য মূলত কথাগুলো বললাম। মহান আল্লাহ দেশে সাজিব ওয়াজেদ জয় ভারতে আসছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেউ নিশ্চিত করতে পারেনি। আমি বলছি তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, অর্থাৎ ভারতের যে অবস্থা, আসলে সেটাকে শেখ হাসিনা এই মুহূর্তে আগে গুরুত্ব দিতে চাইছে। এই মুহূর্তে নেতৃত্ব বদল, সাংগঠনিক কাঠামো তৈরি করা, এগুলো তার কাছে কিন্তু অগ্রাধিকার নেই। এই কারণেই নেই যে তিনি আরো কিছুদিন অপেক্ষা করতে চান। এটা ঘটনা যে তিনি হয়তো এবারে কিছুই ভাবছেন না এমন নয়, ভাবছেন। আপনি জানেন হয়তো যে জয় বছর খানেকের ওপর হবে যে জয় ভারতে আসেন এর মধ্যে। ফলে এটা আসাটা নিঃসন্দেহে একটা বড় খবর হবে যদি আসেন। কিন্তু আমি আজও ঘনিষ্ঠ মহল থেকে যতটুকু জানতে পেরেছি, নিশ্চিতভাবে আমার কাছে কোনো খবর নেই, আমি জানতে পারিনি। কিন্তু তার আগে অনেকগুলো ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশের রাজনীতির জন্য। এই প্রথম, আপনি শুনলে অবাক হবেন হয়তো, যে বিএনপি আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে। কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খালিলুর রহমান, তিনি জাতিসংঘে সভাপতির পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার বিরুদ্ধে রয়েছে সাইপ্রাস। এর মধ্যে ৮২ জন আওয়ামী লীগের আইনজীবী, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীরা একটা লিখিত স্মারকলিপি তারা জাতিসংঘে জমা দিয়েছেন। যেহেতু ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে তারা অভিযোগ করছেন, তাহলে এই ব্যক্তির এই ধরনের পদে শোভা পায় না। এখন তারা গতকাল জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, স্মারকলিপি মহাসচিবের কাছে পৌঁছে দিয়েছেন এবং ১৯৩টি দেশের যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বা হাইকমিশন, যা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূতরা রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে সেই স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু মানুষ, বেশ কিছু তারা প্রাপ্তি স্বীকার করেছেন কিন্তু মতামত দেননি, কিন্তু তারা এটা পৌঁছে দিতে পেরেছেন। এইটা জানার পর, যেটা আমি আওয়ামী লীগের সূত্রে জেনেছি, সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান, তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনকে টেলিফোন করেন। তিনি নিউ ইয়র্কে আছেন এবং বলেন যে এটা বাংলাদেশের জন্য একটা সম্মানের বিষয়, এখানে এটাকে দলগত বিষয় হিসেবে দেখা সঠিক হবে না এবং এই ব্যাপারটা থেকে আপনারা যদি প্রত্যাহার করে নেন আপনাদের অভিযোগ, তাহলে সেটা ভালো হয়। তিনি তার জবাবে এও বলেছেন, আমি যেটা শুনেছি, আপনাদের প্রত্যেকের উচিত হবে এরপরে AK মমিনের সঙ্গে একটা আলাদা সাক্ষাৎকার নেওয়া, তার হয়তো তিনি আরো বিশদ বলতে পারবেন। তিনি বলেন যে এখানে স্বাক্ষর করেছেন ৮২ জন, তাহলে আমি একা সরে যাওয়াটা কোনো বড় ব্যাপার না এবং এটা শেখ হাসিনাকে জানানো হয়েছে এবং শেখ হাসিনা এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা মতবাদ কিছু দেননি। আর ফলে এই পদটা যদি খুবই গুরুত্বপূর্ণ পদ, বাংলাদেশের জন্য খুবই সম্মানজনক একটা পদ এবং সেই পদের জন্য একটি নিষিদ্ধ দল আওয়ামী লীগ, বাংলাদেশে নিষিদ্ধ, সুতরাং তাকে অনুরোধ করছেন এই দায়িত্ব থেকে সরে যেতে। তাহলে তো নিশ্চয়ই আওয়ামী লীগও বলতে পারে যে আপনারাও আমাদের নিষেধাজ্ঞাটা অন্তত প্রত্যাহার করুন, বা আপনি যে ফোন করেছেন এটা তাহলে আমরা প্রকাশ্যে বলি। তা আমাকে হিউম্যান রাইটস ওয়াচের মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিউ ইয়র্কে থাকেন, তিনি আমাকে বলেছেন আমাকে উদ্ধৃতি দিয়ে আপনি এটা বলতে পারেন।
আর আমি ডক্টর মোমেনকে ফোনে চেষ্টা করেছিলাম, পাইনি। আহ হয়তো পরে চেষ্টা করবো জানার যে বিষয়টা কি। ফলে নিঃসন্দেহে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা নতুন ব্রেকিং নিউজ, যে এই সাংগঠনিক ভাবে আওয়ামী লীগ ওই পুনর্গঠিত হলো কি হলো না, কিন্তু পুরনো আওয়ামী লীগের তার বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, নিশ্চয়ই তিনি তারেক রহমানের অনুমতি নিয়ে ফোন করেছেন আশা করছি। এবং এখন আমরা জানি না যে এই বিষয়টাতে ভারতের মত কি, সেটা এখনো জানা যায়নি। তবে তিনি কতটা ভারতে এসে একান্তে কথা বলেছিলেন অজিত ডোভাল এবং পরাক্রম, তাদের কোনো বিবৃতিতে এই প্রসঙ্গটি, বাংলাদেশের বিবৃতিতে উল্লেখ নেই, ভারতের বিবৃতিতেও নেই। তবে ভারতের বিবৃতিতে বলা হয়েছে যে তারা আন্তর্জাতিক বিষয়ে তারা আলাপ করেছেন। এই বিষয়টা আসলে আছে যে এখন আমি যদি অন্যভাবে যে খবর আপনার সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে যে জয় আসছেন করা, আমার একটাই বক্তব্য থাকে, যে দলটির উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেই দলটির উপরে আপনি সাংগঠনিক কাঠামো করুন বা না করুন, তাতে কি এসে যায়। আমি জানি না জয় কেমন দায়িত্ব নেবেন কি নেবেন না, আসা উচিত বঙ্গবন্ধু সদস্য হিসেবে অবশ্যই তার সামনে সারিতে আসা উচিত করি, কিন্তু যেটা একটা কার্যকরী টিমের কথা আগে ভাবা হয়েছিল, সেটা হচ্ছে যে যারা আছেন জাহাঙ্গীর কবির, বাহাউদ্দিন নাসিম, আলাউদ্দিন নাসিম, এবং নতুন যে যারা তরুণ যুবা নেতৃত্ব যারা রয়েছেন, নফেল এবং আরাফাত ইত্যাদি যারা রয়েছেন, তাদের নিয়ে একটা ভাবনা চিন্তা চলছিল কমিটি তৈরি করার, কিন্তু শেখ হাসিনা কিভাবে থাকবেন তাতে সেটা ছিল না। এবং কেউ বলছিলেন যে 2017 সালে যেরকম ভাবে মুজিব সরকার তৈরি হয়েছিল, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি রেখে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল, এরকম একটা স্কিম। কিন্তু বর্তমান বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষের কষ্ট লাঘব এবং সেটার জন্য যদি আওয়ামী লীগের নামে না হয়, এটা সিদ্ধান্ত হয়েছে তাদের পার্টি, যে তারা অন্য কোনো নামে সংগঠনের নামে, হয়তো অন্য কোনো সংগঠনের নামে তারা মানুষের এই দাবিগুলোকে নিয়ে, তাদের যে হেনস্থা হচ্ছে, দুরবস্থা হচ্ছে, এই বিষয়গুলোকে নিয়ে তারা হয়তো রাস্তায় নামবেন, এবং আর মনে করছেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মানুষ ক্রমেই অশান্ত হয়ে উঠবে, এবং যে অশান্তিটা ব্যবহার করতে পারে জামায়াতে ইসলাম, এবং জামায়াতে ইসলামী যে ব্যবহার করলে সেটা যে বিএনপির পক্ষে শুভকর হবে কি হবে না। আপনি তো লক্ষ্য করে আমরা দেখলাম তো যে বগুড়াতে তিনি যে ভাষণ দিয়েছেন, ভাষণের সিংহভাগ ছিল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করেই। কিন্তু আওয়ামী লীগকে যদি স্থান না করে দেওয়া যায়, তাহলে কিন্তু বিএনপির পক্ষে স্থায়িত্ব, আমি আগেও বলেছি আবার বলছি ভবিষ্যতেও বলে যাবো, এটা সম্ভব হবে না। বলুন পূর্ণিমা। দাদা নিশ্চয়ই খুবই ইন্টারেস্টিং খবর আপনি দিয়েছেন। আমরা কি এরকম ধরে নিতে পারি যে এটা এই খলিলুর রহমান সাহেবের এই নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা যোগাযোগের পথ তৈরি হলো, যেটা একেবারেই গত 2 বছর প্রায় বিচ্ছিন্ন ছিল বলা যায়, এরকম, বা পজিটিভ পলিটিক্স এর একটা ধারা? আপনি যেটা বলছেন যে হয়তো এই যেহেতু আওয়ামী লীগের কাছে বিএনপির রিকোয়েস্ট গেছে, আওয়ামী লীগও তখন এই দেন দরবার উঠা শুরু হলো কেবল, যে নিষেধাজ্ঞা উঠবে কি উঠবে না। দেখুন, এটা ঘটনা, এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা নিঃসন্দেহে এর মধ্যে সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা। মানে আগে আমরা শুনছিলাম যে কোথাও হয়তো কোনো ব্যাক চ্যানেলে কোনো কথাবার্তা আলোচনা চলছিল, এবং আজকে আমাদের নিউ ইয়র্কের যিনি হিউম্যান রাইটস আছেন, তিনি নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী, আওয়ামী লীগের গতকাল বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন, তিনি আমাকে এটা জানিয়েছেন আগে, তাহলে স্মারকলিপির কপিটা আমাকে দিতে গিয়ে তিনি তখন এই প্রসঙ্গ, আমি বলেছিলাম আমি তো শুনছিলাম যে খলিলুর রহমান বোধহয় একটু দেরি করে ফেলেছেন, এটা বোধহয় নাও হতে পারে। তখন উনি বললেন যে বোধহয় তা নয়, কারণ তা না হলে উনি কেন ডক্টর মোমিনকে ফোন করে বললেন যে আপনারা এই মানে আপত্তিটা প্রত্যাহার করে নিন।
আপত্তিটা প্রত্যাহার করে নেওয়ার কথা যখন প্রস্তাব দিচ্ছেন, তার মানে কোথাও তার প্রার্থী পদ হওয়ার বিষয়টা এখনো জীবিত, এখনো ব্যাপারটা রয়েছে। এবং ফলে সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ দিক, এবং আমার মনে হয় যে এই সময় একটা বোঝাপড়া গড়ে উঠতে পারলে সব থেকে ভালো হবে কিনা জানি না আমি। কারণ আওয়ামী লীগই বা এক কথায় কোনো কিছু না পেয়ে কি করে এই তাদের অনুরোধটা ডক্টর খলিলুর রহমানের আবেদনটা মেনে নেবেন, যদি না তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাটা অন্তত প্রত্যাহার করেন। শুধু তাই না, তারা যে স্মারকলিপি দিয়েছেন সেই স্মারকলিপিতে তাদের আরো দাবি আছে যে জেলে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া, এবং বর্তমানে বেশ কিছু জায়গায় এখনো মব ভায়োলেন্স হচ্ছে সেটা বন্ধ করা, এবং বহু জায়গায় অনেক আওয়ামী লীগের নেতা কর্মী তারা এখনো তাদের ওপর কোথাও কোথাও অত্যাচার হচ্ছে স্থানীয়ভাবে। এবং এটা ঘটনা তারা মনে করিয়ে দিয়েছেন যে আমরা কিন্তু 5ই আগস্টের পর সব থেকে বেশি আক্রান্ত হয়েছিলাম বিএনপির দ্বারা, জামায়াতের দ্বারা ততটা নয়। ফলে আমাদের পক্ষে খুব স্বাভাবিক ছিল জামায়াতকে সমর্থন করে বিএনপিকে রুখে দেওয়া, কিন্তু সেটা আমাদের আদর্শগতভাবে সম্ভব ছিল না বলে আমরা অত্যাচারিত হয়েও বিএনপির পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা ক্ষমতায় আসার পর সেই প্রতিদান তারা দিচ্ছেন না এবং সেটা ভুলে গেছে, স্বীকারই করতে চাইছেন। এখন আবার একটা সুযোগ এসছে ডক্টর খলিলুর রহমানের প্রার্থী পদ নিয়ে, জাতিসংঘের খুব গুরুত্বপূর্ণ পদ নিয়ে। গতকাল একটি আলোচনা ছিল জাতিসংঘে, সে আলোচনা ছিল পরবর্তী মহাসচিব নিয়োগ নিয়ে। এই প্রসঙ্গটা আলোচিত হয়নি, এই সভাপতির পদটা নিয়ে। আমার মনে হয় মহাসচিবের পদটা স্থির হলে তারপরে এই পদটা নিয়ে আলোচিত হতে পারে। ইতিমধ্যে যেটা আরো ইন্টারেস্টিং, খলিলুর রহমান একজনকে ইতিমধ্যেই অ্যাপয়েন্ট করেছেন নিউ ইয়র্কে, যিনি অন্য দেশগুলোর সাথে তার প্রার্থী পদ নিয়ে প্রচার করবেন। ফলে এটা একটা মানে গুরুত্বপূর্ণ ঘটনা কিছু ঘটতে চলেছে, যেটা মনে হয় সেটা তারই বা তিনি কেন নিয়োগ দেবেন কাউকে। নিশ্চয়ই তিনি প্রার্থী পদের ব্যাপারে খুব সিরিয়াস, এবং সেক্ষেত্রে প্রয়োজন। কিন্তু তার এই বিরুদ্ধে যে অভিযোগটা জমা পড়েছে, সেই অভিযোগগুলোতেও অনেক গুরুতর অভিযোগ আছে। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। ফলে সেই অভিযোগগুলো থাকলে একজন এই ধরনের ব্যক্তি সভাপতি হতে পারেন কিনা এই নিয়ে প্রশ্ন উঠতে পারে আন্তর্জাতিক মহলে। তবে আগামী দিনগুলো বেশ আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং। এখানে আমাদের সজীব ওয়াজেদ কাল গতকাল বৈঠকে সজীব ওয়াজেদ নাকি উপস্থিত হওয়ার কথা ছিল নিউ ইয়র্কে, কেউ বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যে কোনো কারণই হোক, আমি শুনেছি বোধহয় নিরাপত্তার কারণে তাকে হয়তো নিষেধ করা হয়েছে, তিনি যাননি সেখানে। তো তিনি আমেরিকায় ছিলেন, আছেনও। তিনি এখনো ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন, আমি কোনো খবর আমি পাইনি। পেলে অবশ্যই আপনি জানাবো। কিন্তু তার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। যেন আপনাকে এটা সব আপনাকে জানা লাগবে। অবশ্যই গুরুত্বপূর্ণ এবং একটা ব্রেকিং নিউজ। আপনি এর আগে আমাদেরকে একটি ব্রেকিং নিউজ দিয়েছিলেন একবার, আজকে বোধহয় আমরা আরেকটি ব্রেকিং পেলাম। এবং নিঃসন্দেহে জাতিসংঘে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা এবং ডক্টর মোমেনকে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করা, এটা অনেক বেশি সিগনিফিকেন্ট বর্তমান বাংলাদেশের বাস্তবতা। আমি দাদা যেহেতু এত ইন্টারেস্টিং, আমি প্রশ্নগুলো রিপিট করছি আবার। ডক্টর মোমেন কি কনফার্ম করেছেন যে তিনি ফোন পেয়েছেন খলিলুর রহমানের কাছ থেকে? তিনি আওয়ামী লীগ নিউ ইয়র্কের আওয়ামী লীগ নেতাদের জানিয়েছেন, এবং তিনি উত্তর দিয়েছেন সেটাও জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে আমি এই উত্তরটা দিয়েছি তাকে যে আমি 82 জন স্বাক্ষরকারীর মধ্যে আমি একজন। তাহলে আমার প্রত্যাহার করাটাতে সমস্ত অভিযোগটা প্রত্যাহারিত হয় না। ফলে যদি অনুরোধ করতে হয় তাহলে 82 জনকে আলাদাভাবে অনুরোধ করতে হবে। অথবা যদি শেখ হাসিনা নির্দেশ দেন আমরা এই আবেদনটা প্রত্যাহার করছি,